নিউজ নামের পর্দায় রাত 10টার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি কাবেরী। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। রানের বাজারে কুম্ভকালী মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভাষণে হিন্দু ধর্মের উদারতার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। উদয়পুরের শিক্ষক অভিজিৎ দে খুনের ঘটনায় সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। বাংলাদেশ ইস্যুতে উস্কানিমূলক বার্তা না ছড়াবার জন্য কড়া বার্তা দিল রাজ্য পুলিশ। প্রয়োজনে কড়া পুলিশি পদক্ষেপের হুঁশিয়ারি। সরকার পতনের পেছনে কলকাঠি নেড়েছে আমেরিকা। দেশ ছাড়ার পর প্রথম প্রতিক্রিয়া জানালেন শেখ হাসিনা। আগামীকাল ঘোষণা করা হবে পঞ্চায়েত ভোটের ফলাফল। পাল্লা ভারী শাসক শিবিরের। রবিবার রানীর বাজার এলাকায় কুম্ভকালী মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক রামপ্রসাদ পাল ও মন্দিরের প্রধান কর্মকর্তা সহ অন্যান্যরা। মন্দির উদ্বোধন ও মুখ্যমন্ত্রীর উপস্থিতি ঘিরে এদিন স্থানীয় মহলে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনার পরিবেশ। ফিতে কেটে নতুন মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পরে মন্দিরে অনুষ্ঠিত পুজো অর্চনাতে অংশ নেন ও রাজ্যবাসীর মঙ্গল কামনায় অনুষ্ঠিত যজ্ঞে অংশগ্রহণ করে সার্বিক মঙ্গল কামনায় প্রার্থনা করেন তিনি। কুম্ভকালী মন্দিরের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। নিজের ভাষণে হিন্দু ধর্মের উদার দৃষ্টি ও প্রসারের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, হিন্দু ধর্ম সব ধর্ম ও মতবাদকে আপন করে নিতে সক্ষম। মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত রক্তদান শিবির আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। মন্দিরের মধ্যে আজকে এত ভালো লাগলো এখানে যখন এখানে যারা ব্লাড ডোনেশন দিয়েছিল, এই ডোনেট করার মধ্যে এবং ব্লাড নেওয়ার সময় মানুষের মধ্যে একটা ঐশ্বরিক একটা চিন্তা ভাবনা কিন্তু আসে। তখন মনে হয় যে আমি আজকে রক্ত এখানে দিচ্ছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন পুজো ও প্রার্থনা করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য ভক্তরা। মন্দির প্রাঙ্গণে সন্ধ্যায় ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করেছে কুম্ভকালী মন্দির কমিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উদয়পুরের শিক্ষক অভিজিৎ দে খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে জোরালোভাবে সরব হয়েছে মৃত শিক্ষকের পরিবার। শিক্ষক খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। ঘটনায় মৃত শিক্ষকের স্ত্রী ও পরিবার পরিজনের থেকে যে তথ্য উঠে আসছে তাতে জানা যায়, স্থানীয় সমাজ বিরোধী শঙ্কু কর্মকার এবং তার সঙ্গী সাথীরা মিলে গত 8 তারিখ শিক্ষক অভিজিৎ দেকে ব্যাপক মারধর করে। শুধু তাই নয়, রীতিমতো প্ল্যান করে নির্মমতার সঙ্গে মিথ্যা অভিযোগ সাজিয়ে তাকে তুলে দেয় পুলিশের হাতে। এখানেই পুলিশের ভূমিকা নিয়ে উঠছে নানান প্রশ্ন। একজন শিক্ষককে মারধর করা হলো, যেখানে তাকে যারা মারধর করেছে তাদের গারদে পোড়ার পরিবর্তে উল্টে শিক্ষককেই গারদে পুরে দিল কর্মা স্থানীয় পুলিশ। সূত্রের খবর, সমাজ বিরোধী শঙ্কু কর্মকার এবং স্থানীয় থানার একাংশ পুলিশের যোগ সাজসে গুরুতর আহত অভিজিৎকে গ্রেফতার করতে দয়া মায়া দেখায়নি গুণধর পুলিশ। এবার শোনা যাক স্বামী অভিজিৎ দের খুনের ঘটনায় কি জানালেন তার শিক্ষিকা স্ত্রী। শঙ্কু কর্মকার আমার জামাইরে তারা বাড়ি ধরে নিচে নিয়ে আসাইরা মায়েরা ঠাইরা আমারে ফোন করছে, আমনে জামাই আমনা বাইরাছে, আমনে আয়া নক্ষণে আমার মায়ারে খারাপ কথা কইছে। আমি যাচ্ছে, ঠিক আছে আমি গেছি লগে লগে আমার সামনে রে গো আরো কত লোক আইনা রাখছে, সবাই যেমনে পারতাছে এমনে একটা জীবন সাহা। আর তো লোকটির নাম জানি না আমি, তারা গেটে গেটে আইডি চেয়ারাডি চিনি, নাম তো জানি না। আমার সামনে মারছে, আমারও মারছে, আমি তো নামটি জানি না। আর এই 2টা নাম ওই জানি, জানি না। উল্লেখ করা যেতে পারে, মারধরের পর গুরুতর আহত এই শিক্ষক পুলিশি হেফাজতে থাকাকালীন আরো অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ দে। মৃতের দেহ আঘাতের স্পষ্ট প্রমাণ রয়েছে, 2 চোখের নিচে কালশিটের দাগ।
শিক্ষক মৃত্যুর ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন অভিজিতের পরিবার। তবে আগেই যেখানে পুলিশ অপরাধী যোগসাজশের ইঙ্গিত মিলেছে, সেখানে সঠিক পুলিশি তদন্ত হবে কিনা তাই নিয়েই গভীর সন্দেহ তৈরি হয়েছে। দেখলে সবাই বুঝতে পারছে। আপনার ভাইয়ের কি নাম ছিল? অভিজিৎ দেব, যে মাসে যার বাড়িতে ডাকি নিয়ে মাসে হের কি নাম জানেন? শঙ্কর কর্মকার। স্বপ্নকর্ম। এখন আপনারা কি যাচ্ছেন? ভবিষ্যৎ প্রজন্ম তৈরির কারিগর একজন শিক্ষককে পিটিয়ে খুন করার যে অভিযোগ উঠে এসেছে, তার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন উদয়পুরের আপামর অংশের মানুষ। যারাই এই নৃশংস ঘটনার জন্য দায়ী, তারা আইনের ফাঁক ফোকরে গোলে যাতে বেরিয়ে নাচতে পারে, সেই দাবি তুলেছেন স্থানীয় সচেতন মহল ও মৃত শিক্ষকের পরিবার পরিজন সহ সহকর্মীরা। অবশ্য করিতকর্মা মহকুমা পুলিশ কতটুকু কি করবে সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা মহল। তবে শিক্ষক অভিজিৎ দের মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা যে ঘোরতর সন্দেহের, তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিস্তর পঞ্চায়েত ভোটের গণনা এবং ফলাফল প্রকাশ করা হবে সোমবার। 70% আসনে যেখানে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গিয়েছে শাসক বিজেপি, সেখানে বাদবাকি 30% আসনের এক পেশে ভোটের ফলাফল নিশ্চিতভাবেই ফেলবে না কোনো প্রভাব। গত 8ই আগস্ট অনুষ্ঠিত হওয়া ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণের ফলাফল ঘোষণা হবে আগামীকাল অর্থাৎ 12ই আগস্ট সোমবার। 35টি কেন্দ্রে গণনা শুরু হবে সকাল 8টায়। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী সহ পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা রাজ্য নির্বাচন দপ্তর। সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 80%-এর বেশি ভোট পড়েছে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন দপ্তর। এদিকে জাতীয় তথ্য বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় নির্বাচনের ফলাফল রিয়েল টাইমে রাজ্য নির্বাচন দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দপ্তর। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতের আসন সংখ্যা মোট 6909টি। তার মধ্যে 2103টি আসনে হয়েছে ভোট গ্রহণ। বাকি 4806টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়েছে বিজেপি। বাকি রয়েছে শুধু আনুষ্ঠানিক ঘোষণা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের 4761 জন প্রার্থী। শাসক দলের হুমকি ও সন্ত্রাসের কারণে 70% আসনে প্রার্থী দেওয়াই সম্ভব হয়নি বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলি। বাদবাকি 30% আসনের জন্য অনুষ্ঠিত হওয়া ভোট গ্রহণ পর্বেও ব্যাপক ছাপ্পা ভোট এবং সন্ত্রাস হয়েছে বলেও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস। তবে বিরোধীদের এই দাবি এক বাক্যে নাকচ করেছে শাসক দল বিজেপি। পায়ের তলায় জমি না থাকার কারণে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি বলে দাবি করেছে ক্ষমতাসীন বিজেপি। তবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যেখানে 70% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়েছে শাসক দল বিজেপি, সেখানে বাদবাকি 30% আসনের ফলাফল কোন রকম বিশেষ প্রভাব ফেলবে না তা বলা যায় নিশ্চিতভাবেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি এবং উদ্ভূত অচলাবস্থার সুযোগে সক্রিয় হয়ে উঠেছে রাজ্যের একাংশ প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। ছড়ানো হচ্ছে উস্কানিমূলক অডিও প্রচার। উস্কানিদাতাদের চিহ্নিত করা হচ্ছে বলে সতর্কবার্তায় জানিয়েছে ত্রিপুরা রাজ্য পুলিশ। বাংলাদেশের উদ্ভূত অচলাবস্থার কারণে সক্রিয় হয়ে উঠেছে ত্রিপুরার একাংশ প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। সামাজিক মাধ্যমে ঘৃণার বিষ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তৎপর হয়ে উঠেছে প্রতিক্রিয়াশীলরা। এদের বিরুদ্ধে এবার কড়া হুঁশিয়ারি দিয়েছে ত্রিপুরা রাজ্য পুলিশ প্রশাসন। বাংলাদেশ ইস্যুটিকে সামনে রেখে একাংশ দুর্বৃত্ত উস্কানিমূলক অডিও ক্লিপিংস ছড়িয়ে দিচ্ছে বলে এক সতর্ক বার্তায় জানিয়েছে ত্রিপুরা পুলিশ। এই ধরনের উস্কানিমূলক অডিও বার্তা প্রকাশ এবং ফরওয়ার্ড করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে সতর্ক বার্তায় জানিয়েছে ত্রিপুরা রাজ্য পুলিশ প্রশাসন। যে সকল দুর্বৃত্তরা এই ধরনের কার্যকলাপে লিপ্ত রয়েছে তাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসন। সতর্ক বার্তায় কোনো ধরনের উস্কানিমূলক ক্লিপিংস ফরওয়ার্ড বা পোস্ট না করার জন্য সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে পুলিশ। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ যেন কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠী না নিতে পারে তার জন্য নজর রাখা হচ্ছে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশ থেকে বিতাড়নে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। পদত্যাগ করার পর প্রথমবারের মতো মুখ খুলে এরকমটাই জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দেওয়া উদ্ধৃতি অনুযায়ী খুব শীঘ্রই দেশে ফিরবেন শেখ হাসিনা। সেন্ট মার্টিন দ্বীপ হস্তান্তর না করার জন্যই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগ এবং দেশ ছাড়ার পর প্রথমবারের মতো মুখ খুলে দেশের জনতাকে মৌলবাদীদের দ্বারা চালিত না হওয়ার আহ্বানও জানিয়েছেন শেখ হাসিনা।
ইকোনমিক টাইমসের উদ্ধৃতি অনুসারে বঙ্গোপসাগরের ওপর কর্তৃত্ব কায়েম করতেই তার সরকারের পতন ঘটিয়েছে আমেরিকা বলে জানিয়েছেন শেখ হাসিনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের বিবৃতি অনুযায়ী শেখ হাসিনা পদত্যাগ করেছেন যাতে আর লাশের মিছিল দেখতে না হয় তাকে। ছাত্রদের লাশ নিয়ে তারা ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তা করতে দিইনি। প্রধানমন্ত্রীর পদ থেকে তাই পদত্যাগ করেছি। আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আত্মসমর্পণ করতাম এবং আমেরিকাকে বঙ্গোপসাগরের উপর কর্তৃত্ব করতে দিতাম বলেই উদ্ধৃতি দিয়েছেন শেখ হাসিনা। এই ক্ষেত্রে মৌলবাদীদের দ্বারা প্রতারিত না হবার জন্য ও দেশবাসীর কাছে আবেদনও করেছেন শেখ হাসিনা। শীঘ্রই তিনি বাংলাদেশে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ধরনের বিবৃতির পরপরই বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি ভারতীয় উপমহাদেশের অন্যান্য রাষ্ট্রগুলিতেও শুরু হয়ে গিয়েছে জোর তৎপরতা। বাংলাদেশের জননির্বাচিত একটি সরকারের পতন ঘটিয়ে ভারতীয় উপমহাদেশে কর্তৃত্ব কায়েম করতে চাইলে মার্কিন যুক্তরাষ্ট্রকে কি সেই সুযোগ দেবে ভারত? তাই এখন লাখ টাকার প্রশ্ন। সেই ক্ষেত্রে বৃহত্তর কূটনীতির স্বার্থে চীন এবং ভারত কি পারস্পরিক সহমতের ভিত্তিতে আসতে পারে এক বিন্দুতে? এই বিষয়টিতেও চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিহত শিক্ষক অভিজিৎদের বাড়িতে জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল। গত 8ই আগস্ট সন্ধ্যায় উদয়পুর মহকুমা সেন্ট্রাল রোড থেকে শিক্ষক অভিজিৎদের উপর উদয়পুরের পঙ্কজ কর্মকারের নেতৃত্বে কয়েকজন যুবক অমানসিক অত্যাচার চালায়। এরপরেও অভিজিৎকেই পুলিশ থানায় তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর অভিজিৎকে গোমতী জেলা হাসপাতাল এবং পরবর্তী সময়ে সারা রাত থানায় রাখা হয়। পরের দিন আদালতে অভিজিৎকে তোলা হলে সেখানে রক্তবমি হয় অভিজিৎদের। পরবর্তী সময়ে আবার গোমতী জেলা হাসপাতাল ও জিবি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে অভিজিতের মৃত্যু হয়। অভিজিতের এই মর্মান্তিক মৃত্যুতে ছাত্র, শিক্ষক, কর্মচারী সহ বিভিন্ন মহলে তীব্র প্রতিবাদ করা হয়। এই ঘটনার খবর পেয়ে রবিবার সকালে গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল যায় শিক্ষক অভিজিৎদের বাড়িতে। তিনি অভিজিৎদের স্ত্রী ও পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন। টিটন পাল এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একজন শিক্ষক প্রাণচঞ্চল, সবার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক ছিল এলাকার মধ্যে। এটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক তাকে বাড়িতে নিয়ে অমানসিক সেখানে অত্যাচার করেছে। ওনার স্ত্রীও সেই বাড়িতে ছিলেন, স্বামীকে বাঁচানোর জন্য গেলেন। স্ত্রীর সামনে স্বামীর উপর অকথ্যতা অত্যাচার করেছে। পরবর্তী সময় সেখান থেকে মহিলা থানায় আনা হয়েছে অসুস্থ অবস্থা। ঠিক সময় উদয়পুর হাসপাতাল চিকিৎসার জন্য প্রেরণ করা হয়নি। পরিবারের চাপে শেষ পর্যন্ত যখন উদয়পুর হাসপাতাল নেওয়া হলো, ভালোভাবে ট্রিটমেন্ট না করে আবার থানার থেকে কোর্ট, পরবর্তী সময় তার সেখানে মৃত্যু হয়েছে। এই ঘটনার কথা ব্যাখ্যা করার কৈলাসহরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ও 5 নম্বর ওয়ার্ডের নির্দল সমর্থিত দুই পরিবারের বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা। বিষয়টি নিয়ে কৈলাসহর থানার অভিযোগ দায়ের করেন দুটি পরিবারের সদস্যরা। ওই দুই পরিবার পূর্বে শাসক বিজেপি দলের কর্মী ছিল। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের কিছুদিন আগেই তারা বিজেপি দল ত্যাগ করে নির্দলকে সমর্থন করেন। অভিযোগ, শনিবার রাতে দুষ্কৃতিকারীরা তাদের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়, যার ফলে তাদের বেশ ক্ষয়ক্ষতি হয়। এমনকি একটি গাড়ি ও একটি মোবাইল ভেঙে ফেলে দুষ্কৃতীরা। এরপরেও তাদেরকে মারধর করে বলে অভিযোগ। উক্ত বিষয় নিয়ে দুই পরিবারের সদস্য অভিযুক্তদের নাম পরিচয় দিয়ে রবিবার কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তারা আইছে আরো তারা আইছে 30-35 জন মানুষ তারা আইছে। তারা সবাই নাম তারা মানে কি তারা কি কোনো রাজনৈতিক দলের? ও রাজনৈতিক দল। কোন দলের মানুষ তারা? তারা হইলো বিজেপি। আচ্ছা। আইয়ারি সঞ্জিত কইয়া আমার ছেলের নাম সঞ্জিত রে ডাক। সঞ্জিত কি? সঞ্জিত মালাকার আমার ছেলে। আচ্ছা আচ্ছা। বার করো এরপরে বড় ডুগাইয়া আরিয়া আমার বউটা দরজার সাইডে দাঁড়াই দিছে। দাঁড়ানোর পরে গিয়ে আমার বউরে তারা গাইলাইছে, বকা দিছে। এরপরে গিয়ে ডাক্কা দিছে, অথচ মারছে। সরবেটি কইয়া আরিয়া আমার বউরে মারছে। এরপরে গিয়ে কেন রানু শব্দ কর বাত আসলো,
আমি শব্দ করে একটু মারছে, তারা লগে ভালোই কথা হয়েছে। কোয়ানোর পরে এখানে তারে টেলা দেখা করছে, তার মোবাইলটা এনে তারা এখানে ফালাইয়া বাইরিয়া ভাঙছে, তার মোবাইল 20,000 টাকার মোবাইল। প্রতিবেশী বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে লাল সতর্কতা জারি রয়েছে ইন্দো বাংলা সীমান্তে। স্বাভাবিক কারণেই সতর্ক রয়েছে ত্রিপুরার রাজ্য প্রশাসনও। রবিবার ইন্দো বাংলা সীমান্তের মতিনগর এলাকা পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। মতিনগর সীমান্তের কাঁটাতারের অপর পাশে ভারতীয় অংশে মোট 70টি পরিবার রয়েছে, যাদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার। সার্বিক পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে বলেও জানিয়েছেন জেলা শাসক। रिसेंट जो डेवलपमेंट हुए हैं हमारे पड़ोसी देश में, उसके बाद मैं 3-4 दिनों से बॉर्डर एरियाज़ में हम लोग मिल रहे हैं, लोगों से बात कर रहे हैं। इस दौरान मैं 1-2 दिन पहले खौड़ा चेक पोस्ट पे भी गया था और आज मोतीनगर एरिया में गए। यहाँ पे हमारे कुछ नागरिक जो हमारी IPB जो फेंसिंग है उसके दूसरी तरफ रहते हैं, ऐसे लगभग 70 फैमिलीज़ उधर रहती हैं। उनसे हमने इंटरेक्ट किया और उनसे बात करके हमें पता लगा कि हमारे इंडियन साइड में अभी भी बहुत ही शांतिपूर्ण है और उस तरह से पड़ोसी देश की तरफ से कोई इस तरह की प्रॉब्लम्स नहीं आई। জঙ্গিদের পাতা আইইডি বিস্ফোরণে মৃত্যু হলো মণিপুরের প্রাক্তন বিধায়ক ইয়ামথং হাউকিপের স্ত্রী চারুবালা হাউকিপের। মণিপুরের কাংপোকপি জেলায় এই প্রাক্তন বিধায়কের বাড়ির বর্জ্য পদার্থে আইইডি পেতে রাখে জঙ্গিরা। শুক্রবার বিকেল 3টার দিকে ঘটে বিস্ফোরণ। এতে গুরুতর আহত হন প্রাক্তন বিধায়কের স্ত্রী চারুবালা হাউকিপ। রবিবার চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তার। 2012 এবং 2017 সালে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন ইয়ামথং হাউকিপ। 2022 সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি চলে যান বিজেপিতে। মহান স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসুর শহীদান দিবসকে সামনে রেখে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করল বাম সংগঠন SFI। এদিন ছাত্র যুব ভবনে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে SFI নেতারা অভিযোগের সুরে জানান যে দেশ গঠনের স্বপ্ন নিয়ে ক্ষুদিরাম বসু প্রাণ বিসর্জন করেছিলেন, সেই দেশ গঠন সম্ভবপর হয়নি। সংগঠন ক্ষুদিরাম বসুর আদর্শকে সামনে রেখে আগামী দিনে লড়াই সংগ্রাম করবে বলে জানান SFI নেতারা। বাংলাদেশের অস্থির পরিস্থিতির জেরে ভারত বাংলার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ অব্যাহত, ফের আটক 2 রোহিঙ্গা। এই ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বাংলাদেশে চলমান অশান্তির জেরে রাজ্যে শরণার্থী ঢোকার সম্ভাবনা দিন দিন বাড়ছে। যদিও ইতিমধ্যেই ত্রিপুরার সমগ্র সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে, এরপরেও প্রায় প্রতিদিনই রাজ্যের একাধিক জায়গা থেকে আটক করা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের। এবার ধর্মনগর থানার আনন্দবাজার এলাকা থেকে আটক 2 অবৈধ অনুপ্রবেশকারী। এই 2 অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে একজন যুবক ও একজন যুবতী, নাম জাফর আলী ও রাজিয়া বেগম। ধৃতরা মায়ানমারের বাসিন্দা বলে জানা গিয়েছে। বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করে। ঊনকোটি জেলার ভারত বাংলা সীমান্ত দিয়েই তারা রাজ্যে প্রবেশ করেছে বলে প্রাথমিক অনুমান। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার জানান, রবিবার কাকভোরে ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহভাজন 2 যুবক যুবতীকে দেখতে পান। পুলিশের উপস্থিতি দেখে ওই যুবক যুবতী পালিয়ে যেতে চাইলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। এরপরেই পুলিশ জানতে পারে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে। আজকে সকালবেলা আমাদের ধর্মনগর থানার মোবাইল পার্টি আনন্দবাজার এলাকাতে 2 সন্দেহভাজন ছেলে এবং মেয়েকে ঘোরাঘুরি করতে দেখে। তারা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করছিল। তো তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা 2জনই বাংলাদেশি নাগরিক। তো প্রাথমিক তদন্তে জানা গেছে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসছে, বাংলাদেশি রোহিঙ্গারা। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে একটা মামলা রেজিস্টার হয়েছে। স্যার, তাদের কোর্টে ফরওয়ার্ড করা হবে। নাম জানতে পেরেছেন? একজনের নাম জাফর আলম আর একজনের নাম রাজিয়া বেগম। স্যার, তারা কোথায় যাওয়ার উদ্দেশ্যে ছিল? এটা ইনভেস্টিগেশনে বেরোবে, ইনভেস্টিগেশন চলছে। এখন প্রশ্ন হচ্ছে, এত হাই অ্যালার্ট জারি থাকা সত্ত্বেও কিভাবে প্রতিদিন অবৈধ অনুপ্রবেশকারীরা প্রতিনিয়ত রাজ্যে প্রবেশ করছে? ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হরের রিপোর্ট, নিউজ নাও। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রবিবার বিশ্রামগঞ্জে মিছিল ও পথসভা করে CPM দল।
দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম দলের নেতা ভানুলাল সাহা ও সংশ্লিষ্ট এলাকার অঞ্চল কমিটির নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে যে সমস্ত দাবি দাওয়া নিয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মসূচি, তার মধ্যে উল্লেখযোগ্য দাবি ছিল সিএএ আইন বাতিল করা, বনাধিকার আইন বাস্তবায়িত করা সহ অন্যান্য দাবি সমূহ। শাসক বিজেপি দলের নীতির সমালোচনা করে বক্তব্য রাখেন দলের নেতা ভানুলাল সাহা সহ অন্যান্য বক্তারা। বিজেপি দল দেশে মানুষের সমর্থন হারিয়ে ফেলেছে বলে মতামত প্রকাশ করেন ভানুলাল সাহা। শাসক দলের প্রার্থীরা এবারের ভোটে হেরেছে, তাহলে কৃষক সমাজ তাদের চক্রান্তের বিরুদ্ধে শুধু আন্দোলনই করছে না, তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য এবার ভোট দিয়েছে। ফলে আমরা দেখলাম তৃতীয়বার সরকার এসেছে, কিন্তু তাদের আসন সংখ্যা কমে গেছে। তারা 353 থেকে 292 হয়ে গেছে, বিজেপি 303 থেকে 240 হয়ে গেছে। একা বিজেপির শাসন আর নাই। কেন? তারা জনগণের বিরুদ্ধে, কর্পোরেটদের স্বার্থে সমস্ত কাজ করছে বলে মানুষ তাদের বিরুদ্ধে যাচ্ছে। দলের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার, রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, প্রাক্তন বিধায়ক কেশব দেব বর্মা সহ অন্যান্য কর্মীরা। দীর্ঘদিন পর বিশ্রামগঞ্জে সফল কর্মসূচি করে সিপিএম দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে রবিবার দুপুরে কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ৭৫তম বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এদিন মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ পিনাকি পাল, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায়, বিশিষ্ট সমাজসেবী শ্যামল দাস, শিক্ষাবিদ অমৃত কুমার ভট্টাচার্য, দীপক পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উল্লেখ্য, কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল 1950 সালের 1 সেপ্টেম্বর। মাত্র 4 জন ছাত্র এবং শিক্ষক নিয়ে এই মহাবিদ্যালয়ের যাত্রা শুরু হয়। তবে তারপর পেরিয়ে গিয়েছে 75 বছর। এই উদযাপন দিবস উপলক্ষে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। মহকুমার থেকে এই এলাকার মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছে। এখান থেকে আমি যেহেতু ত্রিপুরা সরকারের একজন দায়িত্ববান মন্ত্রী হিসাবে আমি কাজ করার সুযোগ পেয়েছি, আমি চাই এই এত প্রাচীনতম যে কলেজটা, যে দ্বিতীয় কলেজ এই রাজ্যের এবং যার এত সুনাম রয়েছে, আমরা 75 বছর পূর্তিটা যেন একটা ঐতিহাসিক হয়, এটা যেন স্মরণীয় হয়। যারা 75 বছরে এই রাজ্যের, এই দেশের বিভিন্ন প্রান্তে নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে, সমাজকে অনেক কিছু দিয়েছে, তারাও যেন নতুন প্রজন্ম, আজকের যারা ছাত্রছাত্রী, তারা যেটা সেটা অনুধাবন করতে পারে যে একটা কলেজ গাছতলার থেকে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা নয়। সিমলার কাতলামারা চৌমুনিতে গ্রামবাসীর হাতে আটক নেশাগ্রস্ত যুবক। একটি দোকান ভেঙে 22,000 টাকা চুরি করার অভিযোগ করেছেন দোকানদার। সিধাই থানার সুন্দরটিলা পুলিশ ফাঁড়ির সিমনা বিধানসভার কাতলামারা গ্রাম পঞ্চায়েতের স্কুল চৌমুহনী এলাকায় এক নেশাগ্রস্ত যুবক আটক হয় জনতার হাতে। জানা যায়, শিবু দেব নামে জনৈক এক ব্যক্তির দোকান থেকে ওই যুবক রবিবার সকাল 9:30 নাগাদ 22,000 টাকা নিয়ে চম্পট দেয়। সেই সময় দোকানের মালিক শিবু দেব বাড়িতে টিফিন করার জন্য গিয়েছিলেন। ওনাকে পাড়ারই এক ব্যক্তি ফোন করে জানান তার দোকান ভেঙে এক নেশাগ্রস্ত যুবক অর্থ নিয়ে চম্পট দিয়েছে। এই কথা শুনেই শিবুদেব দৌড়ে দোকানে এসে দেখেন আকাশ রায় নামের ওই যুবক টাকা নিয়ে টমটম দিয়ে পালাচ্ছে। এরপর গ্রামবাসীরা তাকে স্কুল চৌমুহনী এলাকার জঙ্গল থেকে আটক করেন। তবে আটক হওয়া অবস্থায় তার কাছ থেকে 10,000 টাকা উদ্ধার করেন গ্রামবাসীরা। বাকি টাকা এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন দোকানের মালিক। অভিযোগ, ধৃত যুবক প্রতিনিয়ত সিরিঞ্জের মাধ্যমে নেশা সেবন করত। আমি 9টা বাজে আমি বাসাতে আইছি টিফিন খাবার জন্য। আমি দোকান লাগাই আইছি, এখানে আমার টাকা ছিল 22,000। টাকাটি ফট করে আমি খাওয়াইয়া ছাড়ছি। এমন সময় একজনে খবর দিতেছে তোমার দোকান ভাঙ্গা লইয়া যা। এমন সময় আমি দৌড়াইয়া গেছি, যাইয়া দেখি তারে পাইছি এই আমার টাকা পয়সা সব লুট করে ভাঙ্গিয়া দোকান লইয়া বসে দৌড়তে। এই অটোর মধ্যে উঠতে গেছে, অটো দিয়ে যাইতে আসছিল, তারে অটোর মধ্যে থামানি হয়েছে। এরপর ধরছি। আপনার নাম কি? আপনার নাম কি? আমার শিবচন্দ্র দেব। আমার নাম। তার নাম কি? আকাশ রায়। সে কি সবসময় চুরি করে? হ্যাঁ, সবসময় চুরি করে, সবসময়। আপনি তার থেকে টাকা পাইছেননি? পাইছি, অর্ধেক পাইছি। যেখানে রাজ্য জুড়ে নেশামুক্ত ত্রিপুরা গঠনের স্বপ্ন বোনা হচ্ছে, ঠিক সেখানেই এই ধরনের ঘটনা এই স্বপ্নের দিকে বাড়তি প্রশ্নচিহ্ন ছড়ে দিচ্ছে বলেই মনে করছে অভিজ্ঞ মহল।
মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। 4 দিনের সন্তান আইসিইউতে, মায়ের সৎকার বটতলা মহাশ্মশানে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে। বিবাহের মাত্র 1.5 বছরের মধ্যেই মর্মান্তিক মৃত্যু হয় স্টাফ নার্স শর্মিষ্ঠা বণিকের। 6 মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় শর্মিষ্ঠা বণিকের শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে বাঁচানোর জন্য সময়ের আগেই সন্তান প্রসব করানো হয়। তারপর থেকেই জিবি হাসপাতালের আইসিইউতে ছিলেন মা এবং তার শিশু কন্যা। প্রসবের 4 দিনের মাথায় রবিবার সকালে মৃত্যু হয় স্টাফ নার্স শর্মিষ্ঠা বণিকের। জানা গিয়েছে, শর্মিষ্ঠা বণিকের বাপের বাড়ি আগরতলার জয়নগর এলাকায়। বৈবাহিক সূত্রে তিনি চুরিলামের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, শর্মিষ্ঠার সন্তান এখনো সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তোমার বৌদির কি হয়েছে? কিছুদিন আগে ওই হঠাৎ করে মানে শ্বাসকষ্ট হইতেছিল, তারপরে জীবিতে ভর্তি করানোর 6 মাসে প্রেগনেন্ট আসলো আমার বৌদি। 6 মাস ডেলিভারি বাঁচানোর লেগে ডেলিভারিটা করানো হয়েছে। ডেলিভারিটা করানোর পরে দাদা কিছুদিন আইসিইউতে আসলো, তারপরে আজকে সকালে মানে মারা গেছে। বাচ্চারা তো আইসিইউতে আছে? বাচ্চারা তো আইসিইউতে আছে এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে সকাল কয়টায় মারা গেছে? আজকে সকাল কয়টা মারা গেছে? 4:30 নাগাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্ত্রীর মৃত্যু আর সন্তানের সংকটাপন্ন অবস্থায় দিশেহারা শান্তনু চৌধুরী। গোটা ঘটনায় শোকের ছায়া পরিবারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে অকালে চলে গেলেন উদয়পুরের বিশিষ্ট তবলা শিল্পী ও সবার প্রিয় রামকৃষ্ণ দেবনাথ। তরুণ শিল্পীর অকাল মৃত্যুতে গোটা উদয়পুর জুড়ে সৃষ্টি হয় গভীর শোকের আবহ। তার মরদেহ বাড়িতে আনা হলে কান্নায় ভেঙে পড়েন রামকৃষ্ণ দেবনাথের স্ত্রী ও ছোট মেয়ে সহ পরিবার পরিজনেরা। কান্না ভেজা চোখে গান গেয়ে বাবাকে শেষ বিদায় জানায় প্রয়াত শিল্পীর মেয়ে পারমিতা। উদয়পুর টাউন হলের সামনে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান পুর পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্য সাধারণ মানুষ। অসীম সম্ভাবনা আর প্রতিভাকে আগামী প্রজন্মের কাছে রেখে অকালে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন উদয়পুরবাসীর প্রিয় রামকৃষ্ণ দেবনাথ, প্রয়াত শিল্পীর স্ত্রী ও একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। বর্ষা ফুরায়ে গেল, আশা তবু গেল না। আমি অত্যন্ত মর্মাহত। আমাদের উদয়পুরে সাংস্কৃতিক জগতে একটি উজ্জ্বল নক্ষত্র। 2018 সালে এ ডিভিশন লিগের খেতাবজয়ী লাল বাহাদুর ব্যায়ামাগার এবছর আবারও শিরোপা দখলের লক্ষ্যকে সামনে রেখে দল গঠন করেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। বহিরাজ্যের প্রতিভাবান তরুণ ফুটবলারদের পাশাপাশি রাজ্যের খ্যাতনামা ফুটবলারদের নিয়ে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলন চালিয়ে যাচ্ছেন কোচ সমরজিৎ দেববর্মা। লাল বাহাদুর ক্লাব রাখালশিল্ড নকআউট প্রতিযোগিতায় প্রথম ম্যাচ খেলতে নামবে 16 আগস্ট টাউন ক্লাবের বিরুদ্ধে। এবছর রাখালশিল্ড নকআউট ও প্রথম ডিভিশন লিগে জোড়া সাফল্য অর্জন করবে বলে স্থির আশ্বাস ক্লাব কর্মকর্তাদের। মিজোরাম থেকে আর 3 জন আসছে আমাদের শিলিগুড়ি 18 তারিখের পরে, আর এদিকে আমার 5 জন আছে লোকাল, লিয়েনে আসবে, লোকাল লিয়েন। কোচ আপাতত এখন সমরজিৎ দেববর্মা আছে ত্রিপুরারই, আর 16 তারিখের পরে আসবে আমাদের রাখালশিল্ডের পরে আসবে আমাদের মিজোরাম থেকে কোচ যারা। প্রথম ম্যাচ সবাই ফার্স্ট টাইম এখন মিজোরাম থেকে যারা এসেছে। সিনিয়র আছে জোসেফ, গত বছর 9 বুলেটে খেলেছিল। 15 উপরে পুরোটা টিম দেওয়া আছে, ভালোই। এখন আই লিগের সেকেন্ড ডিভিশনের লিগের প্লেয়ার আছে 3 জন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়।